তো এই গল্পের শুরুতে আমাদেরকে বলা হয় এটা হচ্ছে 22nd সেঞ্চুরির একটা গল্প, মানে ভবিষ্যতের একটা গল্প, যেখানে সমস্ত কিছু অ্যাডভান্স হয়ে গিয়েছিল, সায়েন্স এবং টেকনোলজিতে মানুষ অনেক বেশি এগিয়ে গিয়েছিল। তবে তখন পৃথিবীতে জনসংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছিল, যেজন্য ন্যাচারাল রিসোর্সেস অনেকটা কমে গিয়েছিল। এই জন্যই সায়েন্টিস্টরা পৃথিবী থেকে দূরে সরে অন্য একটা প্ল্যানেটের খোঁজ করা শুরু করে দিয়েছিল। আর তখনই তারা একটা আলাদা সোলার সিস্টেম পেয়ে যায়, যেখানে একটা প্ল্যানেট ছিল যেটার নাম ছিল পলিফিমাস। যদিও এই প্ল্যানেটের থাকার মতো কোনো রিসোর্সেস ছিল না, তবে তারই একটা চাঁদ ছিল যেটার নাম ছিল প্যান্ডোরা, যেটা পৃথিবীর মতো সাইজে বড় ছিল, আর পৃথিবীর চেয়েও অনেক বেশি অক্সিজেন সেটার মধ্যে ছিল। আর এই জন্যই সেই প্ল্যানেটের সবুজে সবকিছু ভরা ছিল। এই জন্যই মানুষ দ্রুত সেই প্ল্যানেটে এসে, মানে সেই চাঁদে এসে রিসার্চ করা শুরু করে। যখন প্যান্ডোরাতে তারা রিসার্চ করছিল, তখন আনঅবটেনিয়ামের একটা রেয়ার ধাতু তারা সেখানে পেয়ে যায়। আসলে এই ধাতুটা অনেক ভালো এনার্জি কন্ডাক্টর ছিল, এই জন্য এটার দামও অনেক বেশি ছিল। যেমন এটার প্রতি কেজি 1000 কোটি টাকা ছিল, যেজন্য RDA মানে রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নামের একটা কোম্পানি সেখানে গিয়ে সেই ধাতুটা তোলার জন্য মাইনিং শুরু করে দেয়। আসলে প্যান্ডোরাতে অনেক ধরনের এলিয়েন প্রজাতিও ছিল, যাদেরকে দেখতে অদ্ভুত লাগছিল। তবে মানুষের মতো দেখতে এক ধরনের প্রজাতিও ছিল, যাদেরকে নাভি বলা হতো। আসলে তারা টেকনোলজি একেবারেই পছন্দ করত না। তারা প্রকৃতির মাঝে, প্রকৃতির সমস্ত কিছুর সঙ্গে মিলেমিশে থাকতেই ভালোবাসত। তবে RDA-এর সায়েন্টিস্টরা যে কোনো ওয়েতে প্যান্ডোরা এক্সপ্লোর করতে চাইছিল, কিন্তু সমস্যা ছিল এখানের অ্যাটমসফিয়ারে মানুষের জীবিত থাকাটা সম্পূর্ণ ইম্পসিবল ছিল। এই জন্য তারা অনেক রিসার্চ করে ফাইনালি নতুন একটা ওয়ে বের করে। আসলে তারা নাভিদের ডিএনএ এবং মানুষের ডিএনএকে ম্যাচ করে নতুন এক ধরনের নাভির সৃষ্টি করে, যাদেরকে অ্যাভাটার বলা হতো। আসলে যদিও এই অ্যাভাটার শারীরিক রূপে একজন নাভি ছিল, তবে তার মধ্যে কোনো কনশাসনেস ছিল না। এই অ্যাভাটারটা কোনো একটা মেশিনের সাহায্যে কানেক্ট করে চাইলে যে কোনো মানুষ তার কনশাসনেসের মাধ্যমে এই অ্যাভাটারকে ফুললি কন্ট্রোল করতে পারত। আর যখনই এই এক্সপেরিমেন্টটা সফল হয়ে যায়, তখন সায়েন্টিস্টরা এই অ্যাভাটারকে ইউজ করে পুরো প্যান্ডোরাকে এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। আসলে তারা এই জিনিসটা এই জন্য করছিল, কারণ যদি সেই এনভায়রনমেন্টে অ্যাভাটারকে পাঠানো যায়, তাহলে যদি তার কোনো ক্ষতিও হয়ে যায়, তবুও আসল মানুষটা সেফলি এখানে থেকে যাবে। কারণ আসল মানুষটা সেই এনভায়রনমেন্টে যাচ্ছেই না, সে একটা মেশিনের সাহায্যে শুধু অ্যাভাটারটাকে কন্ট্রোল করছে। তো এরপরে 2145 সালে RDA অ্যাভাটার প্রোগ্রামের হেড ডক্টর গ্রেস অগাস্টিনের সাহায্য করার জন্য একটা নতুন ইয়াং সায়েন্টিস্টকে চুজ করা হয়, যার নাম ছিল টম। আসলে তারা টমের ডিএনএ নাভির ডিএনএর সাথে ম্যাচ করে নতুন একটা অ্যাভাটারও বানিয়ে ফেলেছিল, যেটাকে টম এখানে বসে অপারেট করত। কারণ যেহেতু সে সমস্ত ব্যাপারগুলো আগে থেকেই জানত, আর এখান থেকেই তারা সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লোর করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সমস্যাটা ছিল টমকে এরপরে 3 বছর পৃথিবীতে ট্রেনিং করানো হয়, যাতে করে সে অ্যাভাটার মিশনে গিয়ে সফলভাবে সবকিছু করতে পারে। কিন্তু যখন তার সেখানে যাওয়ার সময় চলে আসে, তখন একটা চোর তার মার্ডার করে ফেলে। আসলে RDA-এর লোকজন টমের অ্যাভাটার বানানোর জন্য অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছিল। এখন আবার নতুন একটা লোককে খুঁজে তার ডিএনএ দিয়ে নতুন অ্যাভাটার বানাতে গেলে তাদের অনেক বড় একটা লস হয়ে যেতেও পারে। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় টমের ভাই জেককে তারা এই মিশনের মধ্যে যুক্ত করবে। আসলে যেহেতু জেক আর টম দুজন যমজ ভাই ছিল, এজন্য তাদের ডিএনএ হুবাহু সেম ছিল। এই জন্য যেই অ্যাভাটারটা টমের জন্য বানানো হয়েছে, সেটার মধ্যে জেকের মাধ্যমে কনশাসনেস খুব সহজেই ডেলিভার করা যেতে পারবে। এই জন্যই তারা চাইছিল যে কোনো ওয়েতে জেককে এই মিশনের সাথে ইনভলভ করতে। কিন্তু সমস্যাটা ছিল জেক কোনো সায়েন্টিস্ট ছিল না। জেক ছিল US মিলিটারিতে কাজ করা একজন সোলজার, কিন্তু কোনো একটা যুদ্ধের মধ্যে আক্রমণের শিকার হওয়ার জন্য তার 2টা পায়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। আর এরপর RDA এর লোকজন জেকের সঙ্গে মিট করে তাকে এই মিশনের মধ্যে জয়েন করার জন্য বলে, আর এর বদলে তাকে অনেক অনেক টাকা দেওয়ার অফার করে। আর এত টাকার লোভ সামলাতে না পেরে ফাইনালি জেকও এই প্রোগ্রামে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে জেককে একটা স্পেসশিপের মাধ্যমে পেন্ডোরাতে পাঠিয়ে দেওয়া হয়, আর পুরো 6টা বছর ট্র্যাভেল করার পরে ফাইনালি 2154 সালে তারা সেই পেন্ডোরা প্ল্যানেটে গিয়ে পৌঁছায়। তবে এখানে আসার পরে যখন ডক্টর গ্রেস জেককে দেখতে পারে, তখন সে একেবারেই হ্যাপি হয় না, কারণ সে চেয়েছিল একজন সায়েন্টিস্ট, কিন্তু তারা নিয়ে এসেছে একজন সোলজারকে। একজন সোলজার দিয়ে সে কী করবে সেটা বুঝতেই পারছিল না।
তবে যেহেতু এখন তাদের হাতে অন্য কোনো অপশনও ছিল না, এজন্য ফাইনালি বাধ্য হয়ে ডক্টর গ্রেস তাকে মিশনের মধ্যে নিয়ে নেয়। আর এরপর আমরা দেখতে পারি জেক এবং তার একটা বন্ধুর নর্মকে অ্যাভাটারের সঙ্গে কানেক্ট করার সমস্ত প্রসেস শুরু করে দেয়া হয়। আসলে যখন এই প্রসেসটা শুরু হয় তখন তাদের হিউম্যান বডি শুয়ে পড়ে আর তাদের অ্যাভাটারগুলো জেগে যায়, মানে তারা কনসিয়াসনেস ফিরে পায় তাদের এই মেশিনের মাধ্যমে। এরপর যখন তাদের এই বডি দিয়ে তাদেরকে নানানভাবে ট্রেন করানো হয়, তখন আমরা দেখতে পারি জেক খুব সহজেই তার বডিটাকে ইউজ করতে শিখে ফেলে আর খুব সহজেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো খুবই নর্মাল ওয়েতে করা শুরু করে। যাই হোক, অন্যদিকে যখন আরডিএ ডিপার্টমেন্টের সিকিউরিটি হেড কর্নেল জানতে পারে যে জেক আসলে একটা সময় ইউএস আর্মিতে কাজ করেছে, তখন সে জেকের সঙ্গে মিট করে তাকে একটা অফার দেয়া শুরু করে। সে তাকে বলে যে তুমি শুধুমাত্র নামে ডক্টর অগাস্টিনের সঙ্গে কাজ করবে, তুমি কোনো সায়েন্টিস্ট না, তুমি হচ্ছে একজন সোলজার। এজন্য একজন সোলজার হয়ে অন্য একজন সোলজারের সাহায্য করা তোমার দায়িত্ব। তুমি ডক্টর অগাস্টিনের সঙ্গে পেন্ডোরা প্ল্যানেটে গিয়ে তথ্যগুলো কালেক্ট করে সমস্ত তথ্যগুলো এনে আমাকে দিবে। আসলে আরডিএর মালিক পার্কার যে কোনো ওয়েতে সেই আনঅবটেনিয়ামগুলো চাচ্ছিল, যেগুলো সে পৃথিবীতে এনে সেল করতে পারত, আর এই জন্য এই সমস্ত দায়িত্বটা সে কর্নেলকে দিয়েছিল। আসলে কর্নেল জেককে বলে, যদি আমি চাই তাহলে খুব সহজেই আমার আর্মি বাহিনী নিয়ে আক্রমণ করে এক এক করে তাদের সবাইকে শেষ করে দিয়ে আমি তাদের মাটি থেকে আনঅবটেনিয়াম চুরি করে নিয়েও আসতে পারি, কিন্তু আমি এই জিনিসটা শান্তিতে করতে চাচ্ছি, আমি চাইছি না একটা নাবিকেও শেষ করতে। এই জন্যই সে জেককে এই দায়িত্ব দিয়েছিল, যাতে করে জেক সেখানে গিয়ে তাদের দুর্বলতা খুঁজে বের করে সেই সমস্ত ব্যাপারগুলো এসে কর্নেলকে বলে, আর সেগুলোর ইউজ করেই পরবর্তীতে কর্নেল খুব সহজেই তাদেরকে হারিয়ে দিয়ে তাদের মাটি থেকে আনঅবটেনিয়াম চুরি করে নিয়ে যাবে। আর এই কাজটার জন্য কর্নেল জেককে চুজ করেছিল এই জন্য কারণ জেকও তার মতো একজন সোলজার ছিল, আর সে জেকের কাছে প্রমিসও করে যদি সে এমনটা করে তাহলে তার প্যারালাইজ 2টা পা সে সম্পূর্ণ ঠিক করে দিবে। আর এই জন্য জেকও এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। যাই হোক, পরদিন সকালবেলা গ্রেস, জেক এবং নর্ম তাদের অ্যাভাটার বডি নিয়ে পেন্ডোরার জঙ্গলে চলে আসে রিসার্চ করার জন্য। যখন এখানে তারা আসে তখন গ্রেস গাছগুলোকে রিসার্চ করার পরেই এই জিনিসটা বের করে ফেলে যে এখানে সমস্ত জীবজন্তু গাছপালাগুলো একটা বিশেষ নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড, মানে তারা একটা স্পেশাল ডিএনএর মাধ্যমে একে অন্যের সাথে কানেক্টেড। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সে খুবই হ্যাপি হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি জেক তার সঙ্গীদের থেকে একটু দূরে গিয়ে আশেপাশের জিনিসগুলো চেক করার ট্রাই করছিল, কিন্তু তখনই অদ্ভুত একটা জন্তু এসে তার উপর আক্রমণ করে দেয়, আর এটা থেকে পালানোর জন্য সে দৌড়ানো শুরু করে। তবে যেহেতু সেটা তাকে ফলো করেই যাচ্ছিল, এই জন্য এটা থেকে বাঁচার জন্য সে ঝর্ণার নিচে লাফ দিয়ে দেয়। এই জন্য সে তার সঙ্গীদের থেকে অনেকটাই আলাদা হয়ে যায়। যদিও তার সঙ্গীরা তাকে খুঁজে বের করার অনেক ট্রাই করছিল, তবে কোনোভাবেই তারা তাকে খুঁজে পাচ্ছিল না। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এজন্য বাধ্য হয়ে গ্রেস এবং নর্মকে তাদের রিসার্চ সেন্টারে ব্যাক করতে হয়। এদিকে যখন জেক জঙ্গলে একা একা ঘোরাফেরা করছিল, তখন দূর থেকে নেটিরি নামের একটা নাবি তাকে দেখতে পারে। আসলে তার মানুষের মতো জামাকাপড় দেখার পরেই নেটেরি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে সে কোনো নাভি না, সে হচ্ছে একজন অ্যাভাটার। আসলে সে তাকে চিনতে এই জন্য পারে কারণ এর আগেও তাদের এখানে এমন অ্যাভাটার এসেছিল আর তারা তাদেরকে ধ্বংস করার ট্রাই করছিল। আসলে মানুষের সাথে নাবিদের সম্পর্ক কখনোই ভালো ছিল না, কারণ তারা তাদের প্ল্যানেট ডিস্ট্রয় করে যে কোনো ওয়েতে তাদেরকে এখান থেকে সরাতে চায়। এজন্য নেটিরি তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে তীরটা চালাতে যাচ্ছিল, তখনই একটা গাছের পাতার মতো জিনিস, যেটা কিনা জীবিত একটা প্রাণীর মতো ছিল, সেটা এসে তার তীরের উপরে বসে পড়ে। আর এই জন্য নেটিরি তীরটা চালায় না, কারণ যেই পাতাটা তার তীরের উপরে এসে বসেছে সেটা হচ্ছে ট্রি অফ সোলের পাতা। মানে এটাকে তারা সবাই অনেক পবিত্র মনে করে, কারণ এখানে তাদের দেবী এবা বাস করে। এরপরে যখন রাতের বেলায় জেক জঙ্গলে একা ছিল, তখন কিছু ভয়ঙ্কর প্রাণী এসে তার উপর আক্রমণ করে দেয়। যদিও জেক তাদেরকে ফেস করার ট্রাই করছিল, তবে এতগুলোর সঙ্গে সে একা ফেস করতে পারছিল না। এজন্য তখন সেখানে নেটেরি চলে আসে তাকে সাহায্য করার জন্য, আর এক করে সে সেই সবগুলোকে শেষ করে দেয়। এখন যেহেতু জেকের জীবন নেটিরি সেভ করেছে, এই জন্য জেক তাকে ফলো করা শুরু করে, তবে নেটিরি তাকে সরাসরি না করে দেয়। তবে তখন ট্রি অফ সোলের অনেকগুলো পাতা এখানে চলে আসে, আর সেগুলো সবগুলো এসে জেকের গায়ে বসে। আর এগুলো দেখার পরে নেটিরির মনে হয় যে এটা একটা সিগন্যাল, আর এই জন্য সে জেকের উপরে বিশ্বাস করা শুরু করে। কারণ যেহেতু ট্রি অফ সোলের পাতাগুলো তার শরীরে এসে বসেছে, তার মানে হয়তো সে একজন ভালো মানুষ। এজন্য সে ফাইনালি তাকে সঙ্গে করে তার কলোনির মধ্যে নিয়ে আসে। আসলে তাদের এই কলোনির নাম ছিল ওমাটিকায়া কলোনি, যেটা একটা গাছের চারপাশে ছিল, যেই গাছটাকে হোম ট্রি বলা হতো।
তবে এখানে যখন নেটিরি তাকে নিয়ে আসে তখন তার বাবা যে কিনা এই কলোনির প্রধান ছিল সে জেককে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ তার বাবা এটা খুব ভালো করেই জানতো যে মানুষরা কখনোই তাদের ভালো চায় না, তারা শুধুমাত্র তাদেরকে ধ্বংস করতে চায়। তবে এরপরে নেটিরি সেই শুভ সংকেতগুলো সম্পর্কে তাদেরকে বলে যেগুলো একটু আগে সে দেখতে পেয়েছে, আর এগুলো শোনার পরে তার মা যে কিনা এই কলোনির ধর্মগুরু ছিল সে জেককে তাদের সঙ্গে থাকার পারমিশন দিয়ে দেয়। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা জেককে নাবিদের সমস্ত রীতিনীতি শেখাবে, আর তাকে ট্রেন করার দায়িত্ব তারা নেটিরিকে দিয়ে দেয়। যাই হোক, এখন রাতের বেলায় যখন জেক তাদের সঙ্গে খাবার দাবার খেয়ে শুয়ে পড়ে তখন তার মানুষের বডিটা আবারও জীবিত হয়ে যায়, আর এটা দেখার পরে সবাই খুবই হ্যাপি ছিল, কারণ ফাইনালি সে ব্যাক করেছিল। এখানে সে এসে তাদের সবাইকে বলে যে সে এখন নাবিদের কলোনিতে তাদের সঙ্গে গিয়ে বাস করা শুরু করেছে। তাছাড়া তারা তাকে ট্রেনও করবে, তাদের সমস্ত রীতিনীতিগুলো শেখাবেও। আর যখন এই ব্যাপারটা পার্কার এবং কর্নেল জানতে পারে তখন তারা দ্রুত চলে আসে জেকের সঙ্গে মিট করার জন্য। আর এখানে ফাইনালি তারা তাদের আসল প্ল্যানিংটা জেকের সঙ্গে শেয়ার করে। আসলে পার্কার তাকে বলছিল যে তোমাকে যে কোনো ওয়েতে নাবিদেরকে তাদের গ্রাম থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই গাছটার নিচেই আরডি এর লোকজন আনঅবটেনিয়ামের একটা খনি পেয়েছে, যেই খনিটা খনন করতে পারলেই আমাদের পুরো মিশনটা সফল। আর এই কাজটা করার জন্য কর্নেল জেককে 3 মাসের সময় দিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পারি যখন ডক্টর গ্রেস জানতে পারে যে জেক সমস্ত ইনফরমেশনগুলো কর্নেলের কাছে পাস করছিল তখন সে নতুন একটা সিদ্ধান্ত নেয়। সে তার অ্যাভাটারওয়ালা চেম্বারটাকে দ্রুত সেখান থেকে শিফট করে অন্য একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়, যাতে করে কেউ তাকে তার রিসার্চের মধ্যে ডিস্টার্ব করতে না পারে। আসলে যদি জেক সমস্ত তথ্যগুলো কমান্ডারকে পাস করে তাহলে তার রিসার্চের মধ্যে কোনো একটা সমস্যা হলেও হতে পারে, কারণ কর্নেল মোটেও সুবিধার মানুষ না। এরপরে জেক তার অ্যাভাটার শরীরে গিয়ে প্র্যাকটিস করা শুরু করে। নেটিরিও তাকে সমস্ত রকম ট্রেন করা শুরু করে, যেমন এখানে তারা যেভাবে জীবিত থাকে সমস্ত ওয়েগুলো সে তাকে শিখিয়ে দেয়, যেমন কিভাবে তীর চালাতে হবে, কিভাবে বিভিন্ন জীবজন্তুকে বশে এনে তাদেরকে নিজের কন্ট্রোলে চালাতে পারবে। আর জেকও এই সমস্ত ব্যাপারগুলো খুব সহজেই শিখে ফেলছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেই নাবির লোকজন আস্তে আস্তে করে তাকে ভরসাও করা শুরু করে দিয়েছিল। আর এই ভরসার সুযোগ নিয়েই জেক ডক্টর গ্রেসের অ্যাভাটারটাকেও এই কলোনিতে আনার পারমিশন নিয়ে ফেলে। যাই হোক, এমন করতে করতে জেকের ট্রেনিংয়ের এখন পুরো 3টা মাস কমপ্লিট হয়ে গেছে। তবে এখন পর্যন্ত সে ওমাটিকায়া এই গ্রুপটাকে তাদের গ্রাম থেকে কোনোভাবেই সরাতে পারেনি। আর যখন কর্নেল এই জিনিসটা জানতে পারে তখন সে এসে জেককে থ্রেট করা শুরু করে। তবে জেকও তাকে কনভিন্স করে বলে যে আর কিছুদিন ট্রেনিং করার পরেই আমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, আর এরপরে তারা আমাকে তাদের গ্রুপের মধ্যে জয়েন করিয়ে ফেলবে, আর এরপরেই আমি তাদের সাথে এখান থেকে গ্রামটা শিফট করার ব্যাপারে আলোচনা করব। আর এমন করেই কয়েকদিন পরে যখন জেকের ট্রেনিং কমপ্লিট হয়ে যায় তখন নাবির সমস্ত মানুষজন তাকে সমস্ত রীতিনীতি মেনে তাদের গ্রুপে জয়েন করিয়ে ফেলে। মানে এখন সে একজন নাবি হয়ে গেছে আর পুরোপুরি তাদের একজন সদস্য হয়ে গেছে। এই জন্য নেটেরি তাকে সেই পবিত্র গাছটার কাছে নিয়ে আসে। আসলে নেটেরি তাকে বলছিল যে যেহেতু সে একজন নাবি হয়ে গেছে এই জন্য এখন এই পবিত্র গাছটাকে সাক্ষী রেখে সে চাইলে তার জন্য একজন পার্টনারও চুজ করতে পারে। এই জন্য ফাইনালি জেক নেটেরিকে চুজ করে, আর নেটেরিও জেককে চুজ করে ফেলে। আসলে তারা দুজন যেহেতু অনেকটা সময় একে অন্যের সাথে পার করেছে এই জন্য তারা দুজন একে অন্যকে ভালোবাসা শুরু করে দিয়েছে। আর এই জন্য তারা দুজন আজকের রাতটা এখানেই পার করার সিদ্ধান্ত নেয়। তবে এরপরে পরদিন সকালবেলা আরডি এর কিছু সোলজার এসে এক এক করে জঙ্গলের সমস্ত গাছগুলো ভেঙে ফেলা শুরু করে, মানে জঙ্গল পরিষ্কার করা শুরু করে, কারণ তাদের বেঁধে দেয়া 3 মাস সময় শেষ হয়ে গিয়েছিল। এখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। যদিও জেক তাদেরকে থামানো ট্রাই করছিল তবে তারা কোনো কথাই শুনছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য ওমাটিকায়া গ্রুপের জেক এবং গ্রেসের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস উঠে যায়। এই জন্য ফাইনালি তারা তাদের সমস্ত কথা ইগনোর করে মানুষের সঙ্গে যুদ্ধ করার প্রিপারেশন নেওয়া শুরু করে। এদিকে পার্কার এবং কর্নেল সিসিটিভি ক্যামেরাতে এই জিনিসটা দেখতে পারে যে আসলে জেক ইচ্ছা করে তাদের ট্যাঙ্কের উপরে আক্রমণ করে যে কোনো ওয়েতে তাদের মিশনটাকে বেঁচতে দেওয়ার ট্রাই করছিল। এই জন্য কর্নেলের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে জেককে জোর করে তার অ্যাভাটার ফর্ম থেকে মানুষের ফর্মে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আর তার সঙ্গে কথাবার্তা বলে এই জিনিসটা সে ক্লিয়ারলি বুঝতে পারে যে নাবির লোকজন মরে গেলেও কোনোভাবেই তাদের গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবে না। আর এই ব্যাপারটা শোনার পরে কর্নেলের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নেয় তাদের উপরে আক্রমণ করে তাদের সবাইকে সে শেষই করে দিবে, আর তাদের হোম ট্রিটাকেও সে শেষ করে দিবে। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ডক্টর গ্রেস তাদেরকে থামানো ট্রাই করে,
সে তাদেরকে বলছিল যে দেখো সেই গাছটার নিচে তাদের পুরো গোষ্ঠীটা বাস করে, যদি সেখান থেকে তাদেরকে সরিয়ে ফেলতে হয় তাহলে তাদেরকে অন্য একটা জায়গাতে নিতে হবে। তাছাড়া যেই গাছটার নিচে তারা বাস করে সেই গাছটা হচ্ছে স্পেশাল একটা গাছ, আর জঙ্গলের সমস্ত গাছগুলো একটা বায়োলজিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে একে অন্যের সাথে কানেক্টেড। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে আরডি এর লোকজনের কিছুই যায় আসে না, তারা যে কোনো ওয়েতে সেই খনিটা চাইছিল। এই জন্য ফাইনালি জেক পার্কারকে রিকোয়েস্ট করে তার কাছে আরও একটা শেষ সুযোগ চায়, যাতে করে সে এইবার অন্তত গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে এখান থেকে সরানোর একটা ব্যবস্থা করতে পারে। এরপরে জেক তাদের গ্রুপের কাছে গিয়ে তাদেরকে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলছিল যদি তোমরা এখান থেকে সরে না যাও তাহলে এই গাছটাকে ভাঙার জন্য তারা এক এক করে তোমাদের সবাইকেই মেরে ফেলবে। আর এখানে জেক সমস্ত সত্যিটাও তাদের সামনে বলে দেয়। সে বলে দেয় যে সে প্রথমে এখানে আরডি এর গুপ্তচর হিসেবে এসেছিল, আর প্রথম থেকেই সেই জিনিসটা জানতো যে কোনো একদিন তাদেরকে এখান থেকে সরিয়ে ফেলা হবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে নাবির সমস্ত লোকজন তার উপরে প্রচণ্ড রাগ করে। বিশেষ করে নেটেরি তো তাকে সহ্য করতে পারছিল না, কারণ এটা ছিল তাদের অস্তিত্বের প্রশ্ন। এখানে তারা কোনোভাবেই স্যাক্রিফাইস করতে চাইছিল না। তবে ততক্ষণে আমরা দেখতে পারি কর্নেলও তার লোকজন নিয়ে এখানে চলে আসে, আর বোম মেরে তাদের হোম ট্রিটাকে উড়িয়ে দেয়া হয়। আর এই বোমের জন্য নাভির অনেকগুলো লোকজনের মৃত্যু হয়, যার মধ্যে নেইটিরির বাবাও একজন ছিল। এরপরে কর্নেলের অর্ডারে জেক, গ্রেস এবং নাম এর যে মানুষের বডিগুলো ছিল সেগুলোকে একটা জেলের মধ্যে বন্দি করে দেয়া হয়, যাতে করে তারা কোনোভাবেই গিয়ে তাদের সাহায্য করতে না পারে। তবে একটু পরে গ্রেসের টিমের 2টা মেম্বার এসে তাদেরকে ফ্রি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা একটা প্লেন দিয়ে পালিয়ে যাওয়া শুরু করে তখন কর্নেল এবং তার লোকজন তাদের উপরে শ্যুট করা শুরু করে। যেই গোলাগুলির মধ্যে গ্রেসের পেটে একটা গুলি লেগে যায়, যেজন্য সে অনেকটা আহত হয়ে যায়। তবে তবুও তারা প্লেনটা নিয়ে কোনো রকমের জঙ্গলের কোনো একটা জায়গায় ল্যান্ড করেই ফাইনালি তাদের কার্যক্রম আবারও শুরু করে দেয়। আমরা দেখতে পারি জেক আবারও তারা অ্যাভাটার বডিতে ব্যাক করে। তবে এইবার সে নাভির লোকজনের ভরসা উইন করার জন্য একটা বিশাল বড় ড্র্যাগনকে বশে আনার সিদ্ধান্ত নেয়, কারণ টরুক নামের এই ড্র্যাগনটাকে বশে আনা অনেক কঠিন একটা কাজ। তবে যদি একবার তাকে বশে নিয়ে আসা যায় তাহলে অটোমেটিকলি তারা নাভিদের কাছে গড টাইপের কিছু একটা হয়ে যায়। এই কাজটা এখনও পর্যন্ত খুবই কম মানুষ করতে পেরেছে। এই জন্য ফাইনালি জেক সিদ্ধান্ত নেয় সে নিজেও এটা করবে। জেক তার একটা স্পেশাল ড্র্যাগনের সাহায্যে প্রথমে টরুককে অনেক কষ্টে খুঁজে বের করে, আর ফাইনালি এরপরে সেটার উপরে লাফ দিয়ে পড়ে কোনো রকমে সেটাকে তার কন্ট্রোলে নিয়েও ফেলে। এরপর সে টরুক ড্র্যাগনের সঙ্গে সোজা নাভিদের সেই কলোনিতে চলে আসে। আর যখন তারা সবাই টরুক ড্র্যাগনের সঙ্গে জেককে দেখতে পারে তখন তারা সবাই আবারও জেকের উপরে বিশ্বাস করা শুরু করে। আর এজন্য ফাইনালি জেক তাদের সবাইকে একজোট হয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রিপারেশন নিতে বলে ফেলে। আর সে আশেপাশে যতগুলো কলোনি আছে তাদের সবার থেকেও সাহায্য নেয়ার জন্য বলে। এখন যেহেতু এই কলোনির সমস্ত নাভিরা জেকের কথায় উঠছিল বসছিল, এই জন্য জেক তাদেরকে রিকোয়েস্ট করে যাতে করে তারা গ্রেসকে সেভ করে। তারা গ্রেসকে সেভ করার অনেক ট্রাই করে, তবে যেহেতু তার ক্ষত অনেকটা গভীর হয়ে গিয়েছিল এই জন্য সে এখানে মারাই যায়। এরপরে জেক তাদের সবাইকে নিয়ে তাদের গড আইওয়ার কাছে এসে এখানে দোয়া করা শুরু করে, কারণ জেক এই জিনিসটা খুব ভালো করেই জানত যে আরডি এর আক্রমণের সামনে নাভিরা একেবারেই টিকতে পারবে না, কারণ তাদের কাছে অত্যাধুনিক অনেক অস্ত্র আছে। আর এরপরে কর্নেল তার সমস্ত সোলজার এবং হাইটেক অস্ত্রগুলো নিয়ে সোজা এসে নাভিদের উপর আক্রমণ করে দেয়, আর নাভিরাও এক এক করে তাদের উপর আক্রমণ করা শুরু করে। আর এরপর শুরু হয়ে যায় তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে মানুষরা হেলিকপ্টার এবং বিভিন্ন হাইটেক অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করছিল। সেখানে নাভিরা তীর, ড্র্যাগন এবং নানান জিনিসপত্র দিয়ে তাদের উপর আক্রমণ করার ট্রাই করছিল। আস্তে আস্তে করে মানুষরা এই যুদ্ধটা উইন করা শুরু করছিল। তারা এক করে নাভিদেরকে মেরে সামনের দিকে আগাচ্ছিল, কিন্তু তখনই জঙ্গলের বিভিন্ন জীবজন্তু তাদেরকে সাহায্য করার জন্য চলে আসে। আমরা দেখতে পারি আকাশের ড্র্যাগনরা এক এক করে হেলিকপ্টারগুলো শেষ করে দিচ্ছিল, আর জঙ্গলের রাইনো এবং উলফের মতো প্রাণীগুলো এক এক করে সোলজারদেরকে এসে শেষ করে দিচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নেইটিরি এটা বিশ্বাস করছিল যে ইভা আসলে জেকের প্রার্থনা শুনে ফেলেছে, আর নয়তোবা এমন করে মানুষদেরকে হারিয়ে দেয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। এদিকে আমরা দেখতে পারি যখন কর্নেলের হেলিকপ্টারটা ক্র্যাশ হতেই যাচ্ছিল তখন সে একটা হাইটেক আর্মার পরে সোজা জঙ্গলের মধ্যে লাফ দেয়, আর লাফ দিয়েই সে সামনে নেইটিরিকে পেয়ে যায়, যে কিনা একটা অদ্ভুত রকমের জন্তুর উপরে ছিল, আর কর্নেলের কাছে ছিল হাইটেক অস্ত্রটা। আর যখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন সে তার চাকুর সাহায্যে সেই যন্ত্রটাকে মেরে ফেলে। আর এরপর যখনই সে নেটিরিকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই এখানে জেক চলে আসে।
জেক এসে তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে তোমার টিম পুরোপুরি হেরে গিয়েছে, এখন তোমারও উচিত আত্মসমর্পণ করা বা অস্ত্র রেখে দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। তবে কর্নেল তার কথা একেবারেই পাত্তা দেয় না, আর তার উপরে আক্রমণ করে তাকেই মেরে ফেলা ট্রাই করে। আসলে তারা যে জায়গাটাতে ফাইট করছিল সেখানেই জেকের আসল শরীরটা এবং তার সেই অ্যাভাটার মেশিনটা ছিল। এই জন্য কর্নেল সেই জায়গাটাতে আক্রমণ করে তার মেশিনটাকে অনেকটা ড্যামেজ করে দেয়, যেন অক্সিজেনের কমতির জন্য তার আসল বডিটা মরে যাওয়া শুরু করে। এই জন্য তার অ্যাভাটারটা অনেকটা দুর্বল হয়ে যায়, সে কোনোভাবে ফাইট করার অবস্থায় ছিল না। তবে এরপরে যখন কর্নেল জেককে পিটিয়ে তাকে মারতে যাচ্ছিল, তার আগেই নেইটেরই একটা তীরের সাহায্যে কর্নেলকেই সেখানে শেষ করে দেয়। আর যেহেতু অক্সিজেন না পাওয়ার জন্য জেকের আসল বডিটা একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিল, এই জন্য নেইটেরই অনেক দ্রুত গিয়ে তার মুখে একটা অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়, যেন কোনো রকমে জেক তার জীবনটা ফিরে পায়। এখন এই পুরো যুদ্ধটা শেষ করার পরেই জেক আর নেইটেরি চলে আসে আবারও তাদের কলোনির কাছে। এখানে এসে তারা টোসুতে নামে একটা নাবিকে পেয়ে যায়, যে কিনা অনেক বেশি আহত ছিল। আসলে নেইটেরির বাবার মৃত্যুর পরেই টৌসু থেকেই এই কলোনির প্রধান বানানো হয়েছিল। তবে এখন সে অনেক বেশি আহত হয়ে গেছে, তার বেঁচে থাকাটা প্রায় অসম্ভব হয়ে গেছে। এই জন্য সে তার জীবনের শেষ মুহূর্তে জেককে এই গোষ্ঠীর প্রধান বানিয়ে দিয়েই মারা যায়। আর যেহেতু মানুষরা যুদ্ধটা হেরে গেছে, এই জন্য সমস্ত আরডি-এর লোকজনকে বন্দি করে তাদেরকে প্যান্ডোরা থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে কিছু মানুষকেই থাকার পারমিশন দেওয়া হয় যারা নাবিদের সাপোর্ট করত। আর এরপরে আমরা দেখতে পারি জেক ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তার মানুষের বডিকে পুরোপুরি ত্যাগ করে সারা জীবনের জন্য অ্যাভাটারের বডিতে শিফট করবে। আর এই জন্য সমস্ত নাবিরা সেই গাছটার কাছে নিয়ে তার দুইটা বডিকে একজোট করার ট্রাই করে। প্রথমে তারা তার দুইটা বডিকেই সেই গাছের সঙ্গে কানেক্ট করে, আর এই প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার ফলেই তার আসল বডির কনশাসনেস সারা জীবনের জন্য তার অ্যাভাটার বডিতে চলে আসবে, মানে সে সম্পূর্ণ একজন নাবিকে কনভার্ট হয়ে যাবে। আর একটু পরেই আমরা দেখতে পারি তার আসল বডিটা পুরোপুরি ডেড হয়ে যায়, আর তার সমস্ত কনশাসনেস তার অ্যাভাটার বডিতে চলে আসে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।